এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছে। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গতকাল কি করেছেন, গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা। মাননীয় আজকে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনশাআল্লাহ আজকেই হবে। আপনি গতকালও বলেছেন এটি প্রক্রিয়াধীন। আমি তো এখনো বলতেছি প্রক্রিয়া। সম্ভাবনা আছে কিনা? এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়াধীন। প্রেক্ষাপটে এবং কোন আইনে এটা করা হবে বা হচ্ছে, আপনারা পরামর্শ পেয়েছেন আইন মন্ত্রণালয়ে? এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে, সন্ত্রাস দমন আইন, না 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এইগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা। মাননীয় আপনি যে প্রসেসটাকে পাঠককে বোঝানোর জন্য যে এই একটা দলকে নিষিদ্ধ করলে কোন কোন প্রসেস অনুসরণ করতে হয়, আপনারা কোন জায়গাটায় আছে? না, আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইন, সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটার সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সেক্ষেত্রে কি এই সম্প্রতি যে ঘটনা ঘটছে সন্ত্রাস দমন আইনের এই ঘটনাকে আপনারা তো একটা কারণ বলবেন এবং অপরাধী চিহ্নিত করে তারপরে করবেন, সেই অপরাধকে এই সম্প্রতি সময় নাকি আরো পেছনেরও কিছু? সব পিছনে নিয়ে সবকিছু নিয়ে এটা আসছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলিয়ে এই সিদ্ধান্ত। মাননীয় মন্ত্রী, সুশীল সমাজের যেটা বলছেন সেটা তো যুদ্ধাপরাধী হিসাবে এই দলকে নিষিদ্ধ করার দাবি আছে, কিন্তু সন্ত্রাসী দল হিসাবে না। কিন্তু আপনারা এখন বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে। মাননীয় আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে আমি তো বলতে পারছি না। আচ্ছা মাননীয় একটু কাইন্ডলি যদি প্রশ্ন নেন প্লিজ, আমাদের তো নিউজ দেওয়ার দরকার আছে, আমরা চাকরি থাকবো না। আচ্ছা, সেটা হলো যে চাকরি না থাকলে অনেক মিডিয়া আছে, বলেন। গতকাল থেকেই তো আমরা জেনেছিলাম যে আজকে এই 2 দিনের মধ্যে প্রধানমন্ত্রী সেটাই বলেছিলেন যে বুধবারের মধ্যে হওয়ার জন্য। আপনারা তো প্রক্রিয়াটা হলো আপনারা এখান থেকে একটা প্রস্তাব পাঠাবেন আইন মন্ত্রণালয়ে, সেখানে ভেটিং করে আবার পাঠানোর পরে এখানে আপনার কাছে আসলে প্রজ্ঞাপন করবেন। সেই প্রসেসগুলো কি সব হয়েছে কিনা? একটা গল্প আছে যে সরকার শেষ করতে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। দেখুন, আপনারা যদি মানে সবকিছু এখনই জানতে চান তাহলে তো আমি জানাতে পারবো না। আমি তো বলছি প্রক্রিয়া শেষ হলেই আপনারা জানতে পারবেন। সভাপতি বললেন যে এই প্রক্রিয়াটি যেটি এখান থেকে চূড়ান্ত ভেটিং এর জন্য যাবেন এবং আইন মন্ত্রণালয় থেকে আসবেন, আমরা শুনেছি যতটা
যে সেই প্রক্রিয়া শেষ, এখন শুধু আপনি যেটি বললেন যে কোনো মুহূর্তে এটি আপনি একটু এই প্রক্রিয়াটা যদি অবস্থা চলছে, আমি তো বলছি ভাইয়া প্রক্রিয়া বলছি। এখন আপনি ওই কোন স্টেজ কোনখানে কে সাইন করে নাই, কে সাইন করেছে, কতক্ষণ লাগছে, এর তো সমস্ত ডিটেল তো আমি দিতে পারবো। তবে আজকে হচ্ছে প্রজ্ঞাপন, Please, আজকে হবে। এত ডিটেল আমি দিতে পারবো না, এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে। কারণ ভাই আরেকটা জিনিস জানবো, একটা প্রশ্ন আছে আপনি আইন শৃঙ্খলার সাথে বৈঠক করেছেন? সবকিছু করেছি আমি, তো সবকিছু প্রক্রিয়ার মধ্যে আছে। কারণ একটা প্রশ্ন আছে, সঙ্গে কথা বলছি, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আপনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বিকালে আপনি গণভবনে আমি তো গিয়েছিলেন, সবসময় প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য যাই, প্রধানমন্ত্রীর সেখানে কি এই বিষয়ে আলোচনা হয়েছে? অনেক অবশ্যই। বিষয়ে আলাপ হয়েছে, না, এই বিষয়ে আলোচনা এই হয়েছে। বিষয়ে আলাপ হয়েছে, অনেক বিষয়ে আলাপ হয়েছে। একটা এই বিষয়ে আর কথা না আচ্ছা, আমার মনে হয় আমি একটা প্রশ্ন করি, জাতিসংঘের একটা আবাসিক প্রশ্ন করি, প্রতিনিধি। please। সেটা হলো যে এখন দেশের যে কামাল ভাই যে একটা অবস্থায় একটু অস্বাভাবিক পরিস্থিতি আছে আইন শৃঙ্খলার, আপনারা চেষ্টা করছেন মানুষের মধ্যে স্বস্তি আনার, কিন্তু সেই সময়টাতে 3 দিন আগে যখন এই ঘোষণাটা আসলো যে তো জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে, মানুষ এখন আবার ভয় পাচ্ছে যে এইটা করে নতুন করে আবার অশান্তি দেশে হবে কিনা, সেইটা আপনার সামাল দেওয়ার মতো কতটুকু হবে, কারণ এই মন্ত্রী তো বলেন এরকম একটা সিদ্ধান্ত যখন হবে সেটা সামাল দেওয়ার পরিস্থিতি চ্যালেঞ্জ এবং ঝুঁকি গুলো। জামাত শিবির তো এই অবস্থা তৈরি করেই ফেলেছে। এই অবস্থা তৈরির পিছনে তাদের যথেষ্ট যোগসাজশ রয়েছে, এবং মানে ছাত্রদের কোটা আন্দোলনের সবকিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন থামছে না, এবং একটা সহিংসতায় রূপ নিয়েছে। এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এবং আমাদের জনগণকে মানে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তো প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সব কিছুই তো এই ছাত্ররা করে। ছাত্রদের পিছনের থেকে যারা ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এতেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করা, জামাত শিবিরকে, সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হওয়ার কোনো আশঙ্কা, অবনতি হবার তো অনেকখানি হয়ে রয়েছিল। আমরা আস্তে ধীরে ধীরে এটাকে করে আনছি, কিন্তু এই অবনতির পিছনে যারা রয়েছে তাদেরকে আইনের সম্মুখে আনার জন্যই আমরা প্রক্রিয়া চলছে, এবং যারা এই মানে এইগুলি করছে তাদের সম্বন্ধে ওই জনগণের জানাতে হবে, সেই জন্যই সেটাই আমরা ব্যবস্থা করছি। সেই আশঙ্কা কি আজকে সমাপ্তি হচ্ছে? আমি তো আচ্ছা, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এসেছিলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মনে করেন যে আমি এখনই হয়ে গেছে বলে দিলে আপনারা খুশি হয়ে যাবেন, কিন্তু বলার আমার স্কোপ নাই। কিন্তু আমার কাছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এসেছিলেন, ওনার সাথে উনি যে আমরা জানি গতকালকে জাতিসংঘের একটা হাই লেভেল ইয়ের কথা বলা হয়েছিল, এবং তার প্রেক্ষিতে আজকে এসেছিলেন, তার আলোচনার বিষয়টা কি ছিল? তারা অনেক কিছুই জিজ্ঞাসা করেছে। তারা জিজ্ঞাসা করেছে যে আর কতদিনের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে, তোমাদের কারফিউ, তোমাদের এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলছি আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো, এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। তারা বিভিন্ন কথা বলছিলেন যে 2-1 কিশোরের কথা তারা জানতে চেয়েছিল, যে কয়েকজন কিশোর মানে নিহত হয়েছে। আমরা একটা কিশোরের কথা বললাম, ওর বয়স কত এখনো আমরা তার সার্টিফিকেটটি পাইনি। স্কুল থেকে জানাচ্ছে 17.5, কিন্তু সেই ছেলেটি যে এই অন্যায় কাজটি করেছে, এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে। সেই ওই যে যাত্রাবাড়ি যে পুলিশ হত্যার কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকারোক্তি, তার যে কথোপকথন হয়েছে, এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি। সে তো পুলিশ হত্যা করেছেই, এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল, যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য, সেই কাজটিও করছিল। এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে থাকেন, তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি। অপর প্রান্তের থেকে
তাকে শাবাশি দেওয়া হয়েছে। এই 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 কিশোরকে আমরা কোথায় নিব, তার কাছে আমরা প্রশ্ন করেছি। আমাদের দেশের যে প্রচলিত আইন কিশোর সংশোধনাগার আমরা সেখানেই রেখেছি এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাকে ব্যবস্থা করছে। আর যে যারা নাকি প্রাণ হারিয়েছেন, আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদেরকে কিছু টাকা, নগদ টাকা সাহায্য করেছেন। আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা ইচ্ছা করে কিংবা তারা কারোর প্ররোচনায় করে নাই। এটা তারা জানমাল, মানুষের জানমাল এবং এই দেশের জনগণের সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আমরা যে জিনিসটি এখানে দেখেছি যে সম্মুখে নিয়ে আসছিল এই শিশু কিশোরদেরকে, এদের পিছনে ছিল আসল যে ব্যক্তিরা যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিল, আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুড়েছে, তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে, সেকেন্ড লাইন, থার্ড লাইনে। আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে ফেস করেছেন। তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো, পটকা ফোটানো হলো, গুলি করা হলো, তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, তারপরে যেটা করার সেরে করেছে। এতে হয়তো অনেকেই আহত হয়েছে এবং এরপরে যখন থামেনি তখন পুলিশ নন লেথাল আর্মস ফায়ার করতে বাধ্য হয়েছে। আমরা কারফিউ দিতেও বাধ্য হয়েছি, আমরা সেনাবাহিনী দিতেও আমরা বাধ্য হয়েছি। জানমাল প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে। এইটা আমরা তাকে ভালো করে জানিয়ে দিয়েছি। এখানে শুধু যে ছাত্ররাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে তা নয়। এখানে পুলিশ, আনসার, র্যাবের সদস্য, এখানে সাংবাদিক, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মৃত্যুবরণ করেছেন এবং রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগ, আমাদের কি বলে বিএনপি তো নয়, বিএনপির একজন দুজন এবং ওটার কি বলে দু একজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করে, কয়েকজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করেছেন। এই ছাত্রদের মধ্যে আবার যা ছাত্রলীগের সদস্য রয়েছে এবং এই যারা প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের হিসাবে আওয়ামী লীগের লোকও সেখানে শাহাদাত বরণ করেছেন। কাজেই এখানে আমাদের বাধ্য হয়ে আমরা এই জানমাল রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী কাজ করেছেন। ওনার কোনো প্রতিক্রিয়া আছে? না, উনি কোনো প্রতিক্রিয়া করেননি। তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্মিরা ইউনাইটেড নেশনের ভেহিকেলটা ইউজ করেছেন, যেটা ইউনাইটেড নেশন লেখা। আমি বললাম যে এটা তো ইউনাইটেড নেশন থেকে যখন ফেরত এনেছে, আর্মিরা তাড়াহুড়া করে বোধহয় এটা বের করেছিল। এটা সঙ্গে সঙ্গে যখন নাকি দৃশ্যমান হয়েছে, আর্মিরা সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে নিয়ে গিয়েছে। এটা দিয়ে কোনো অপারেশন কার্য চালানো হয়নি। এটা যখনই তাদের নজরে পড়েছে তখনই তারা সরিয়ে গিয়েছে। তদন্তের আগ্রহের ব্যাপারে কোনো কিছু, তারা যে তদন্তের আগ্রহের কথা বলছিলেন যে সহায়তা, এগুলি আমাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা কি কি করেছো। আমরা বলছি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত ওয়ান ম্যান ছিল, এটাকে আরও সংখ্যা বাড়িয়ে, আরও তার টিউআর বাড়িয়ে এটা আরও শক্তিশালী করা হয়েছে এবং তদন্ত শুধু তাদেরও নয়, পুলিশেরও তদন্ত হবে। কেন পুলিশ গুলি করতে বাধ্য হলো, এখন বিজিবি, সবই তদন্তর মাধ্যমে যদি কেউ ভুল করে থাকে সেটাও আমরা দেখব। থ্যাংক ইউ।